এতক্ষণ পড়লাম আমরা, মানে আইনটা দু রকম মেনলি, সেটা কি কি, সিভিল ল আর ক্রিমিনাল ল। তাহলে সিভিল ল বলতে বোঝানো হচ্ছে যে পাবলিকের জন্য, নর্মাল পাবলিক, সাধারণ মানুষ বা ইন্ডিভিজুয়াল, তার জন্যে যে আইনের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে সিভিল ল। আর ক্রিমিনাল ল কি, ক্রিমিনাল ল বলতে বোঝানো হচ্ছে যখন কোনো আনএথিক্যাল ওয়ার্ক বা ইনজুরিয়াস কোনো কন্ডাক্ট করা হচ্ছে আনইনটেনশনালি বা ইন্টেনশনালি, এবং এটা পেনাল্টি দিতে হতে পারে, প্লাস পাবলিকের সিকিউরিটিও নষ্ট হয়, সেক্ষেত্রে সেই লটাকে আমরা আইডেন্টিফাই করছি ক্রিমিনাল ল হিসেবে, বা ক্রিমিনাল লয়ের মাধ্যমে এর ভার্ডিক্ট নেওয়া হয়। ওকে, তাহলে সিভিল লতে আমরা বুঝতে পারছি যে অন্তত লাইফ রিস্ক বা এরকম কিছু চান্স খুব কম থাকে, রাদার দ্যান ক্রিমিনাল লতে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বা ইনজুরিয়াস কন্ডাক্ট এগুলোর চান্স অনেক বেশি। তাহলে মোটামুটি মেন ডিফারেন্স কী বুঝলাম, সিভিল ল রিলেটেড উইথ দ্য পেপার ওয়ার্ক, বা কারোর কথার খেলাপ হওয়া, কোনো একটা কেউ বলেছে এই অর্ডারটা আজকে আমি দেব বলে সেটা দিতে পারেনি, নেক্সট ডিলে করেছে বা দেয়নি, এগুলোকে সিভিল ল বলা হচ্ছে। না ক্রিমিনাল ল বলতে যে রংফুলি কাউকে কোনো অ্যাসল্ট, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। ওকে, তাহলে কমন লিগাল ইস্যুগুলো কি কি পড়ছে। কমন লিগাল ইস্যু বলতে এখানে আমাদের হসপিটাল সেটআপে যদি ধরি তাহলে কি হতে পারে, রং মেডিকেশন, রং ডোজেস, রং রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রং কনসেন্ট্রেশন। মিনিংগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের ডাউট ক্লিয়ারেন্স সেশনে অবশ্যই বলবে, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দেব। আশা করি এখানে বলার মতো কিছু নেই, তোমরা বুঝতেই পেরেছো। মিস্টেকেন আইডেন্টিটি প্রিপেয়ার্স দ্য রং পেশেন্ট ফর অ্যান অপারেশন, তার বুঝতেই পারছো ভুল পেশেন্টকে অপারেশনের জন্য রেডি করা হচ্ছে। এক্সচেঞ্জেস বেবিস ইন দ্য লেবার রুম, বেবি এক্সচেঞ্জের তোমরা শুনেছো আগে। এক্সচেঞ্জ ডেড বডিস ইন দ্য মর্চুয়ারি। ফেলিওর টু কমিউনিকেট, মানে কমিউনিকেশন করাই হয়নি, তাকে গিয়ে আরেকটা প্রসিডিওর বা অন্য কোনো কাজের জন্য ডেকে নেওয়া হচ্ছে বা অন্য কোনো কন্ডাক্টের জন্য ডাকা হয়েছে। মেনটেনেন্স অফ রেকর্ড মেনটেন করা যেটা উচিত, এই যে বললাম যে তোমরা ইংলিশ টিচার অ্যান্ড কম্পিউটার টিচারের যে শিডিউলটা হবে সেটা তোমরা রেকর্ডটা মেনটেন করবে, তাহলে এটা একটা লিগাল ডকুমেন্ট। সেরকম নার্সিংয়ের ক্ষেত্রেও সেম, গিভিং এক্সপ্লানেশন অ্যান্ড গেটিং দ্য কনসার্নড, মানে তুমি কেন যে কাজটা করলে সেটাকে এক্সপ্লেন করতে হবে। যদি তুমি না পারো, তুমি একটা পেশেন্টকে গিয়ে হঠাৎ করে ইঞ্জেকশন দিতে শুরু করলে, কিন্তু সে তোমাকে জিজ্ঞেস করলো এটা কী দিচ্ছেন, কেন দিচ্ছেন, নিলে কি হবে, তুমি কিছু বলতেই পারলে না, তখন তার সন্দেহ হবে না, তুমি তার ডাউট ক্লিয়ার করতে পারোনি। তো সেই জন্যে তোমাকে আগে থেকে জানতে হবে যে আমি কি দিতে যাচ্ছি, কেন দিতে যাচ্ছি, দিলে কি হবে, কোথায় দেব, কখন দেব, আর এতে কি আছে। ঠিক আছে, নেক্সট বার্নস অ্যান্ড ফলস। বার্নস মানে এখানে ফলস স্পেলিংটা একটু ভুল আছে, FALLS হবে। ওকে, বার্নস মানে পুড়ে যাওয়া, ফলস মানে পড়ে যাওয়া। কাউন্টিং স্পঞ্জেস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ডিউরিং সার্জারি, মানে বুঝতেই পারছো একটা অপারেশন হয়েছে পেট কেটে, সেখানে আমি কটা স্পঞ্জ দিয়েছিলাম, কটা সিরিঞ্জ ছিল, কটা নিডল ছিল, কটা ইনস্ট্রুমেন্ট ছিল, আমি যদি না কাউন্ট করি বিফোর দ্য অপারেশন অ্যান্ড আফটার দ্য অপারেশন, আমি বুঝতে পারবো না যে কিছু ভেতরে রয়ে গেল কি না, তাহলে সেটা আমাকে কাউন্ট করাটাও একটা লিগাল অ্যাক্টিভিটি। লস অর ড্যামেজ টু দ্য পেশেন্ট প্রপার্টি অ্যান্ড ফেম, মানে একজনকে মানে ফলস নেমে তুমি ডেকেছো, বা তার কোনো প্রপার্টি সে রেখে অপারেশনে গেছিলো, এখানে প্রপার্টি বলতে তো এমন কিছু নয়, হয়তো তার লিগাল ডকুমেন্ট, কোনো মেডিকেল রিপোর্ট হতে পারে, তার কোনো পার্সোনাল বিলঙ্গিংস হতে পারে, এগুলো বোঝানো হচ্ছে। ইউথ্যানেশিয়া অর মার্সি কিলিং, তোমরা শুনেছো আগেও গল্পটা। টেকিং পজিটিভ স্টেপ টু এ কিল পারসন ইন অর্ডার টু এন্ড দ্য সাফারিং ইজ আ মার্ডার। এখনও আমাদের এটা মানে লিগাল প্রসিডিওর নয়, তো আমরা এগুলোর জন্যে
লায়াবিলিটি নেব না। তো সেটা কিন্তু সবাইকে হ্যাঁ কষ্ট পাচ্ছিল তাই আমি এটা করেছি, কখনো না, এটা আমাদের কাজ নয়। তো এ ব্যাপারে সবাই সচেতন থাকবে। আমরা কখনো মার্সি কিলিংয়ে আমরা অ্যালাউ করার কেউ নই, অতএব সে সমস্ত কাজের সঙ্গে কখনো জড়ানোর চেষ্টা করবে না। নেক্সট, তাহলে আমরা এবার দেখে নিই, এই যে আমরা এক্সাম্পলগুলো পড়লাম, এই লিগ্যাল ইস্যুগুলোই নার্সিংয়ে কীভাবে আর কি কাজ করছে। তাহলে ফার্স্ট কি পড়েছিলাম, নার্সিং প্র্যাকটিস। তাহলে নার্সিং প্র্যাকটিসের ক্ষেত্রে কি কি আসছে, মিনিং কি, যে নার্স জানে সে কি কি প্র্যাকটিস করতে পারে, কি কি প্র্যাকটিস করতে পারে না। তাহলে তার অথরিটি তাকে অলরেডি একটা কমেন্ট করেছে বা অর্ডার দিয়েছে যে তুমি একটা ইমার্জেন্সি পেশেন্ট আসলে এই কাজগুলো করতে হবে ইমিডিয়েটলি। মানে ধরো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট যদি আসে, তাহলে প্র্যাকটিসের ক্ষেত্রে আমি কি করতে পারি, যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে, তার যদি কোনো কাট ইঞ্জুরি থাকে সেটা ড্রেসিং করা, অ্যাক্টিভ ব্লিডিং থাকলে ব্লিডিংটা বন্ধ করা, ডক্টরকে ইনফরমেশন দেওয়া, টিটেনাস টক্সয়েড দেওয়া, তাকে বেড অ্যারেঞ্জ করা, ব্লাড ব্যাঙ্কে তার ব্লাড স্যাম্পল টেনে পাঠিয়ে দেওয়া, ইমিডিয়েট এমার্জেন্সি টিমকে ইনফর্ম করা। তাহলে এগুলো সবই কিন্তু একটা প্রোটোকলের মধ্যে চলে আসছে। এগুলো না করে নার্স দেখলো ওয়েট করে যাচ্ছে ডাক্তার আসছে কিনা, কল বুক দিচ্ছে, এগুলো তখনই কিন্তু একটা লিগ্যাল প্রবলেমে নার্স পড়তে পারে। সেই জন্যে এই লিগ্যাল অ্যাক্টিভিটিগুলো নার্সকে অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আইদার ইউ আর গোয়িং টু বি ইন এ পানিশেবল অ্যাক্ট, মানে যদি তুমি এই কাজগুলো না করো, লাইফ সেভিং থেকে দূরে চলে যাও, তাহলে কিন্তু তুমি পানিশেবল অফেন্স পেতেই পারো। ওকে, তাহলে প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা বুঝলাম কি। নেক্সট, পেশেন্ট অ্যাডভোকেট। পেশেন্ট অ্যাডভোকেট মানে কি, নার্স সবসময় একজন ডাক্তার এবং পেশেন্টের মাঝে লায়াজনের কাজ করে, মানে মধ্যস্থতা, মানে পেশেন্টের কথা ডাক্তারকে বলা বা ডাক্তার যে অর্ডারটা দিয়েছে সেটা কনভে করা টু দ্য পেশেন্ট ইজ হার অ্যান্ড অর হিজ ডিউটি। তো সেটা যদি না করে সে হয়তো ভুলেই গেল, যদি সে এটা মানে ফেল করে, মানে যেটা কনভে করার কথা ছিল সেটা কনভে না করে সে ভুলে গেছে বা ইচ্ছা করে করেনি, এরকম হয়তো হবে না, কিন্তু যদি এটা হয় তাহলে কিন্তু সে পানিশেবল অফেন্স পাওয়ার জন্য মানে লায়াবল হয়ে যাবে। ওকে, নেক্সট, অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, মানে একটা ওষুধ দেওয়া। এই যে একটু আগে এক্সাম্পল বললাম যে ওষুধটা যে দিতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী ওষুধ, তার কী কাজ, কোন রুটে দেব, কাকে দেব, কতটা ডোজ দেব, কিভাবে দেব, সেটা যদি নার্স না জেনে দেখা গেল ডাবল ডোজ দিয়ে ফেললো বা কম ডোজ দিল, যতটা দরকার ছিল ততটা দেয়নি, অন্য পেশেন্টকে দিয়ে দিয়েছে, সেটাও কিন্তু একটা লিগ্যাল ফল্ট। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে পানিশেবল অফেন্সের উত্তরাধিকারী হয়ে যাবে। অতএব সেই মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও, সেটা মেডিকেশন মানেই শুধুমাত্র ট্যাবলেট নয়, ইনজেকশন এবং যে কোনো টাইপের ওষুধ হতেই পারে। ওকে, ইভেন সেটা একটা অয়েনমেন্ট হলেও হতে পারে, হয়তো তার অ্যালার্জি ছিল তুমি জানতে না লাগিয়ে দিয়েছো, তার অর্ডারও নেই। তাহলে এটা যেন না হয় সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, আমি কাকে দিচ্ছি, কী আছে, কী কাজ, কেন দিচ্ছি, এটা যেন আমার কনসেপ্টে ক্লিয়ার থাকে। নেক্সট, ইনফর্ম কনসেন্ট, মানে কি, মানে ইনফর্ম করব আগে যে আপনার আজকে এই অপারেশন আছে, এই অপারেশনটা করলে এই বেনিফিট, এই লস, অতএব আপনি রাজি আছেন তো। এবার উনি রাজি হলেন, সেক্ষেত্রে তার বাড়ির লোককে জানানো, তার রিটেন ডকুমেন্ট নেওয়া, দ্যাট ইজ লিগ্যাল ডকুমেন্ট। তাহলে এই যে লিখিত দিল, আর লিখিততে কি লিখতে হয়, যে আমি সজ্ঞানে, আমাকে আমার ল্যাঙ্গুয়েজে মানে আমার ভাষায় বোঝানো হয়েছে যে আমার কি অপারেশন হতে পারে, তার কি লাভ আর কি অসুবিধা হতে পারে, সেগুলো আমাকে আমার ভাষায় বোঝানো হয়েছে, কে বুঝিয়েছে, কখন টাইম, সেই ডেট টাইম সবই কিন্তু লিখতে হয়। যদি এগুলো ইনকমপ্লিট থাকে তাহলেও কিন্তু সেটার লিগ্যাল ইমপ্লিকেশন সেই নার্সের উপরে বর্তাবে। নেক্সট, নেগলিজেন্স। তা বুঝতেই পারছো যে
এনি টাইপ অফ নেগলিজেন্স ক্যান বি ইজ আ অফেন্স। তো যদি নার্সের অ্যাসিস্ট করার কথা, করলো না, ফিমেল পেশেন্ট ডাক্তার দেখছে, নার্স সেখানে নেই, কিন্তু সে অন ডিউটি, এটাও একটা নেগলিজেন্স। বা পেশেন্টটা সে অবজার্ভই করলো না ঠিক করে, পেশেন্টটা একটা আনকনশিয়াস পেশেন্ট উইদাউট রেলিং বেডে শুয়ে আছে, তাহলে এটা তার অবজার্ভ করার অবশ্যই কথা ছিল যে তাকে একটা রেলিং দেওয়া। বা যে কোনো পেশেন্টের একটা শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেন দেওয়া নেই, দ্যাট ইজ অলসো এ নেগলিজেন্স। কোনো পেশেন্টের স্যালাইন দরকার, সিভিয়ারলি ডিহাইড্রেটেড, এটার জন্য কিন্তু এখন আর পারমিশন লাগে না। তুমি যদি বুঝতে পারো পেশেন্ট ডিহাইড্রেটেড, তুমি অ্যাসেস করলে, ডকুমেন্টেড করলে, তুমি স্যালাইন চালাতে পারো। তো এইটা কিন্তু এখন নার্সিং প্রফেশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর দুদিন পরে তোমাদের যখন প্রসিডিওর শেখানো হবে, দেখবে তাতে স্যালাইন চালানোর প্রসিডিওরও আছে। অতএব নার্স ক্যান অ্যাসেস অ্যান্ড স্টার্ট আ প্রসিডিওর ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, নেক্সট পয়েন্ট, ল অ্যান্ড নার্স। এই সেম জিনিসটাই আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার পড়ছি যাতে তোমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যায়। তাহলে ল অ্যান্ড নার্স বলতে কী বোঝায় দেখে নিই। ফার্স্ট, রেসপন্সিবিলিটি অফ অ্যাপয়েন্টিং অ্যান্ড অ্যাসাইনিং। মানে আমি যদি এই কাজগুলো করি, এখানে যে পয়েন্টগুলো আছে, তাহলে অন্তত আমার লিগালি প্রবলেম হবে না, আমার নার্সিং প্রফেশনটা স্মুথলি এগোবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা দেখি কি, রেসপন্সিবিলিটি অফ অ্যাপয়েন্টিং অ্যান্ড অ্যাসাইনিং। অ্যাপয়েন্টিং মানে কি, যে নার্সিং পার্সনের, যে নতুন একজন স্টাফ তোমার ওয়ার্ডে এসেছে, তাহলে ফার্স্ট আমাকে অ্যাপয়েন্ট করতে হবে যে তুমি আজকে এই পেশেন্টগুলো দেখবে। তাহলে তোমার ওয়ার্ডে হয়তো একটা কার্ডিওথোরাসিক সার্জারি হয়, সেখানে নিশ্চয়ই তুমি যে স্টাফের কার্ডিওথোরাসিক সার্জারি সম্পর্কে কোনো নলেজ নেই, তাকে নিশ্চয়ই অ্যাপয়েন্ট করবে না। এটা গেল একটা ফার্স্ট পয়েন্ট, কেননা সে ওখানে গিয়ে ফার্স্ট এই কথাটাই বলবে, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিগার্ডিং কার্ডিওথোরাসিক সার্জারি। তাহলে সেটা যাতে না হয়, তাহলে আমাকে এমন স্পেসিফিক স্কিল্ড নার্সিং প্রফেশনকে চুজ করতে হবে যাতে সে সেই স্পেসিফিক ডিপার্টমেন্টে কাজ করতে পারে। এবং আমাকে অ্যাসাইন করতে হবে পেশেন্ট, সেটা একটা হোক, দুটো হোক, বা ক্রিটিক্যাল পেশেন্ট হোক বা জেনারেল পেশেন্ট হোক, আমাকে কিন্তু এক্স্যাক্টলি তাকে অ্যাসাইন করে দিতে হবে তার পেশেন্টকে, কেননা প্রথমে সে বুঝবে না, সেজন্যই। তাহলে আর এখানে অ্যাসাইনিং বলতে মানে পেশেন্ট অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে। এছাড়া যদি কোনো কাজও তাকে দেওয়া হয়, তাহলে স্পেসিফিক্যালি তাকে বলে দিতে হবে তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে, মানে কাজের যে ডাইভার্সিটি করে দেওয়া, মানে ডিফারেন্ট করে দেওয়া বা ভাগ করে দেওয়া। ওকে, নেক্সট, রেসপন্সিবিলিটি ইন কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা কী বুঝি, মানে একটা রেসপন্সিবিলিটি দেওয়া যেখানে পেশেন্টের স্ট্যান্ডার্ড অফ কেয়ারটা যেন সবসময় প্রায়োরিটি থাকে, এবং কম্পিটেন্ট অথরিটি বা কম্পিটেন্ট স্টাফকেই যেন আমি কোয়ালিটি ওয়ার্ক বা স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি মেনটেন করার জন্য ডিভাইড করি বা অ্যাসাইন করি, সেটাও কিন্তু আমার রেসপন্সিবিলিটি, মানে নার্সের রেসপন্সিবিলিটি। তাহলে কি হলো, এখানে নার্সের একটা লিগ্যাল রেসপন্সিবিলিটি থাকছে কি, নার্সিং সার্ভিসের কোয়ালিটি কন্ট্রোল। ওকে, নেক্সট পয়েন্ট, রেসপন্সিবিলিটি ফর ইকুইপমেন্ট। মানে একটা সার্জারি হবে, সেখানে নিশ্চয়ই তুমি ওটিতে নেমে যাওয়ার পর দেখবে না যে এমা এই ইনস্ট্রুমেন্টটা তো ভেঙে গেছে, তাহলে কি এগুলো আগে থেকে ঠিক করে নিতে হয় যে এই ইনস্ট্রুমেন্টটা ঠিক আছে, বা আমার আন্ডারে যে যে ট্রেগুলো আছে বা যে ইনস্ট্রুমেন্ট বা আর্টিকেল আছে সেগুলো ইন ওয়ার্কিং কন্ডিশন। তাহলে সেটা প্লাস অনেক সময় আমরা শুনি কি কারেন্ট চলে গেছে, ওটিতে চলে যেতেই পারে, কিন্তু আমার যেন ব্যাকআপ যে পাওয়ার পয়েন্ট সেটা যেন রেডি থাকে। তাহলে যে কোনো ইকুইপমেন্টের জন্য নার্স ইজ রেসপন্সিবল হোললি। ওকে, নেক্সট, রেসপন্সিবিলিটি ফর অবজারভেশন অ্যান্ড রিপোর্টিং। মানে অবজারভেশন মানে দেখবে তোমরা যখন ওয়ার্ডে যাবে, ওয়ার্ড ইনচার্জ বা যে সিনিয়র সিস্টার সে কিন্তু পুরো ওয়ার্ডটা একবার রাউন্ড দেন। তার মানে কি, তাহলে এই যে রাউন্ড দেওয়া, দ্যাট ইজ নেমড অ্যাজ অবজারভেশন। তাহলে অবজারভেশন করতে গিয়ে তিনি দেখলেন
অক্সিজেন সিলিন্ডার অনেকগুলো ফাঁকা আছে, তাহলে কি ইমিডিয়েটলি সে অক্সিজেনের জন্য রিপ্লেসমেন্টের জন্য কাউকে বলবে এবং রিপোর্ট করবে। এছাড়া আর কি হতে পারে, দেখলো বাথরুমে নোংরা পড়ে আছে, সেটা রিপোর্ট করা টু দ্য কনসার্নড অথরিটি, তাহলে ইনফেকশন কন্ট্রোল হবে, তাহলে সেটা করা। এটাকেই বলছে অবজারভেশন অ্যান্ড রিপোর্টিং। নেক্সট, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট পাবলিক। প্রোটেক্ট পাবলিক মানে ওয়ার্ডে অনেক সময় ভায়োলেন্ট পেশেন্ট থাকে, সেটা মেডিকেশনের জন্য হতে পারে বা ইন্ডিভিজুয়ালের জন্যও হতে পারে, তাহলে সেই যে ভায়োলেন্সি থেকে পেশেন্টকে সেভ করা সেটাও কিন্তু নার্সিং পার্সোনেলের কাজ, কেননা সে কিন্তু জানে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য ভায়োলেন্স। তো সেক্ষেত্রে তাকে আদার্স ইন্ডিভিজুয়াল বা পেশেন্টকে প্রোটেকশন দেওয়ার দায়টা কিন্তু নার্সেরই। রেসপন্সিবিলিটি ফর রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং। যে কোনো পেশেন্ট ডিসচার্জ হয়ে যাওয়ার পর বা হসপিটাল তোমার ইনহাউস থাকার সময় যত রেকর্ড আছে সেটাকে সেভ করে রাখা এবং প্রোটেকশন দেওয়া নার্সের কাজ। আমরা অনেক সময় শুনি না, এমা এই ফাইলটা এখানে কেন, তার মানে কি, যাতে ইনফরমেশন বা যে বুকলেট আছে বা পেশেন্টের বেডের টিকিট আছে সেটা যাতে এদিক ওদিক না হয়, এক্স্যাক্ট প্লেসে থাকে এবং দরকারের সময় যাতে সেটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে আমরা প্রডিউস করতে পারি, সেই জন্যে সেটা ঠিক জায়গায় রাখাটাও কিন্তু নার্সের একটা কাজ। এছাড়া কি রেসপন্সিবিলিটি ফর ডেথ অ্যান্ড ডাইং, মানে ডাইং পেশেন্ট মানে কি আর ডেথ পেশেন্ট মানে কি, এই দুটো ডিফারেন্সিয়েট যেন নার্স করতে পারে। তাহলে কি, যখন আর কি লিগ্যাল ডেফিনেশন আসবে যে ডেথের লিগ্যাল ডেফিনেশন কী, সেটা কিন্তু নার্সকে জানতে হবে, না জানলে সে কখনো পেশেন্ট রিলেটিভকে এক্সপ্লেন করতে পারবে না, আর যখনই রং ইনফরমেশন পেশেন্ট বাড়ির লোকের কাছে যাবে তখনই একটা প্রবলেম তৈরি হয়। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে পেশেন্টকে ইনফরমেশন দেওয়ার আগে কমপ্লিট ইনফরমেশন নিয়ে তবে ইনফরমেশন দেওয়া উচিত। ওকে, তাহলে দেখো আমাদের এটা শেষ হয়ে গেছে আপাতত। তো কার কি কনফিউশন আছে সেটা তাহলে আমাকে একটুখানি আমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাসে বলতে থাকো। ওকে, বাই।